হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর কেমিস্ট্রির অর্থাৎ তোমাদের ফিজিক্যাল সায়েন্স, তার মধ্যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে একটু আলোচনা করব তোমাদের সাথে। এই চ্যাপ্টারে প্রথম যে টপিকটা আছে দেখবে তোমরা তোমাদের বইয়ে, টেক্সট বইয়ে, সেই টপিকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রভাব। আজকে এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে আগে তোমাদের বুঝতে হবে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। চলো, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আজকে আমরা একটু বুঝে নিই সোজাভাবে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুটো বা তার বেশি কিছু পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করে, নিজেদের মধ্যে রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে নতুন ধর্মবিশিষ্ট একটা যৌগ বা মৌল তৈরি করবে। এই যে প্রসেসটা, এটাকে একটা রাসায়নিক বিক্রিয়া বলে। অথবা অন্যও হতে পারে যে কোনো একটা পদার্থ বিয়োজিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট দুটো বা তার বেশি পদার্থ উৎপন্ন করবে। এই যে প্রসেসটা, এটাকেই রসায়নবিদ্যায় বলে রাসায়নিক বিক্রিয়া। চলো আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝে নিই। ধরো কার্বন আর অক্সিজেন, এরা নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে একটা বন্ধন দ্বারা আবদ্ধ হয়। সেই নতুন বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে, একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই যে রাসায়নিক পরিবর্তনটা হলো, সেটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলব। এখানে এখানে দুখানা পদার্থ আছে। অনেক বিক্রিয়াতে দুটোর বেশি পদার্থ হতে পারে। দুটো, একটা কার্বন আর একটা অক্সিজেন, দুখানা পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি তৈরি করেছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করেছে। এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের যে বৈশিষ্ট্য, কার্বন আর অক্সিজেনের বৈশিষ্ট্যের থেকে সম্পূর্ণ আলাদা। এটা নতুন ধর্মবিশিষ্ট একটা পদার্থ তৈরি করেছে। তো এইটাকে বলবো আমরা রাসায়নিক বিক্রিয়া। আবার এও হতে পারে যে একটা পদার্থ, ধরো KClO3, এটাকে বলে পটাশিয়াম ক্লোরেট। এটাকে একটা নির্দিষ্ট তাপ দিলে এই যে পটাশিয়াম ক্লোরেট রাসায়নিক পদার্থটা বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে গিয়ে দুখানা পদার্থ তৈরি করে, একটা হচ্ছে KCl আর একটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এটাও একটা রাসায়নিক বিক্রিয়া। এখানে কি হলো, একটা পদার্থ বিয়োজিত হয়ে গেল, হয়ে গিয়ে দুখানা নতুন পদার্থ, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করলো। এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে অক্সিজেন। এই যে দুখানা তোমরা উদাহরণ দেখলে, এগুলোকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় দুইটি পদার্থ জুড়ে রাসায়নিক বন্ধন দ্বারা নতুন একটা ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করতে পারে। আবার একটা পদার্থ বিয়োজিত হয়ে গিয়ে দুখানা বা তার চেয়ে বেশি নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করতে পারে। দুটোই হতে পারে। এবার আস্তে আস্তে আমরা আরও যখন পড়ব, আরও অনেক রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ আস্তে আস্তে দেখব। এইবার পরীক্ষায় প্রশ্ন আসে, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ কোনগুলোকে বলে? বিক্রিয়ক পদার্থ কিছুই নয়। প্রথম কোশ্চেনটার অ্যান্সার এইটা, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তোমরা বলতে পারবে, বলে একটা দুটো উদাহরণ দেবে। তারপরে প্রশ্ন আসে, বিক্রিয়ক পদার্থ কাকে বলে রাসায়নিক বিক্রিয়ায়? বিক্রিয়ক পদার্থ আর কিছুই নয়, রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো অংশগ্রহণ করে সেই পদার্থগুলোকে বিক্রিয়ক বলে। প্রথম যে বিক্রিয়াটা আমি তোমাদের দেখিয়েছি, প্রথম বিক্রিয়াটায় কোন দুখানা পদার্থ অংশগ্রহণ করেছে? একটা হলো কার্বন আর একটা হলো অক্সিজেন। এই দুটো পদার্থকে আমরা এই রাসায়নিক বিক্রিয়ায় বলবো বিক্রিয়ক বা বিক্রিয়ক পদার্থ। আর কি বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে এই বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে নতুন পদার্থটা তৈরি করে, সেই নতুন পদার্থটাকে বা নতুন পদার্থগুলো, অনেক বিক্রিয়ায় তোমরা দেখবে যে অনেকগুলো পদার্থ তৈরি হয়েছে, সেই নতুন যে পদার্থগুলো তৈরি করে বা পদার্থটা তৈরি করে, সেই নতুন পদার্থকে বলা হয়
বিক্রিয়াজাত পদার্থ। বোঝা গেল? তাহলে বিক্রিয়ক পদার্থ কাকে বলবে? রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো অংশগ্রহণ করে সেই পদার্থগুলোকে বলবে বিক্রিয়ক পদার্থ। প্রথম বিক্রিয়াটায় কে অংশগ্রহণ করেছে? কে অংশগ্রহণ করেছে? কার্বন আর অক্সিজেন। তাহলে এই বিক্রিয়াটায় বিক্রিয়ক করা কার্বন আর অক্সিজেন গ্যাস। আর বিক্রিয়াজাত পদার্থ কোনটা? নতুন যে পদার্থটা তৈরি হয় বিক্রিয়ার ফলে সেইগুলোকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। বোঝা গেল? তাহলে এই বিক্রিয়াটায় বলো তোমরা কোনটা বিক্রিয়ক হবে? বিক্রিয়ক হবে KClO3, পটাশিয়াম ক্লোরেট। আর যে দুখানা নতুন পদার্থ তৈরি হয়েছে, কি কি পদার্থ তৈরি হয়েছে? KCl, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। এই দুটো পদার্থকে বলবো আমরা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বোঝা গেল একটা রাসায়নিক বিক্রিয়ায় কাকে বিক্রিয়ক পদার্থ বলবে আর কোনগুলোকে বিক্রিয়াজাত পদার্থ বলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজা। চলো এবার পরবর্তী যে ব্যাপারটা তোমাদের আসে পরীক্ষায়, সেটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন দেয় যে এই যে বিক্রিয়ক পদার্থ, প্রথম যে বিক্রিয়াটায় তোমরা দেখলে কার্বন আর অক্সিজেন, পরের বিক্রিয়াটায় দেখলে KClO3, এই যে বিক্রিয়ক পদার্থগুলোকে কি শুধুমাত্র মিশিয়ে দিলেই তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে? প্রশ্নটা বুঝতে পারলে? প্রশ্নটা বলবে যে এই যে বিক্রিয়ক পদার্থগুলোকে যদি নিজেদের মধ্যে তুমি মিশিয়ে দাও তাহলেই কি এরা বিক্রিয়া স্টার্ট করবে? বিক্রিয়া স্টার্ট করে নতুন পদার্থ তৈরি করবে? প্রশ্নের উত্তর হবে না। বিক্রিয়ক পদার্থগুলোকে মিশিয়ে দিলেই তারা বিক্রিয়া আরম্ভ করে না। কিছু কিছু বিক্রিয়া আছে শুধুমাত্র মিশিয়ে দিলেই বিক্রিয়া আরম্ভ করে। ওই কিছু বিক্রিয়া বাদ দিয়ে ম্যাক্সিমাম বিক্রিয়াগুলো বিক্রিয়ক পদার্থগুলোকে নিজেদের মধ্যে মিশিয়ে দিলেই তারা বিক্রিয়া স্টার্ট করবে না, বিক্রিয়া করে নিজেদের মধ্যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা বুঝতে হবে প্রথমে, যে বিক্রিয়া স্টার্ট হতে গেলে কি দরকার। বিক্রিয়া স্টার্ট হতে গেলে একটা শক্তির দরকার হয়। সেই শক্তিটা বিক্রিয়ক পদার্থগুলো কোত্থেকে পাবে? এই যে শুধুমাত্র আমি বলছি বিক্রিয়ক পদার্থগুলোকে যদি মিশিয়ে দিই তাহলে কি তারা নিজেদের মধ্যে বিক্রিয়া আরম্ভ করে ফেলবে? না। এই বিক্রিয়াটা স্টার্ট হতে গেলে কিছু শক্তি বাইরে থেকে যোগান দিতে হবে। তো এই বাইরে থেকে শক্তি যোগান আমরা কিভাবে দেব, তার কিছু পদ্ধতি আছে। ধরো হাইড্রোজেন আর ক্লোরিন, এই দুটো গ্যাসকে মিশিয়ে আমরা একটা অন্ধকার ঘরে রেখে দিলাম। তাহলে দেখবে এরা কিন্তু নিজেদের মধ্যে বিক্রিয়া করছে না। এইবার হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাসটার মিক্সচারটাকে তুমি যদি আলোর মধ্যে রাখো, সূর্যের আলোর মধ্যে রাখো, দেখবে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে এখানে কি হলো একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে যখন অন্ধকারে রেখেছিলাম এই দুটো গ্যাসকে মিশিয়ে, তারা নিজেদের মধ্যে কোনো বিক্রিয়া করলো না। কিন্তু যেই না মাত্র আমি এটাকে আলোর মধ্যে রাখলাম, এরা নিজেদের মধ্যে বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া আরম্ভ করবে এবং আরম্ভ করে নতুন পদার্থ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে এক্ষেত্রে আলো আমি বাইরে থেকে দিলাম, তবেই বিক্রিয়ক পদার্থ দুটো নিজেদের মধ্যে বিক্রিয়া করলো। তাহলে আমি কি বলছি, বিক্রিয়ক পদার্থগুলোর যদি বিক্রিয়া করার জন্য একটা মিনিমাম শক্তি দিতে হবে বাইরে থেকে। এই যে শক্তিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরে থেকে সাপ্লাই করতে হয়। এখানে কে এই শক্তিটা সাপ্লাই করলো? আলো। বোঝা গেল? তাহলে বিক্রিয়ক পদার্থগুলোর একটা শক্তি মিনিমাম না পেলে এরা কিন্তু নিজেদের মধ্যে সবসময় বিক্রিয়া করে না। এই যে বাইরে থেকে
যেভাবে আমি এই শক্তিটা সাপ্লাই করব, তোমরা আস্তে আস্তে দেখবে কখনো আলো, কখনো তাপ, কখনো দ্রাবক, কখনো চাপ, কখনো শব্দ, কখনো তড়িৎ, এইগুলো দিলেই বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করতে আরম্ভ করে, নাহলে কিন্তু বিক্রিয়া করে না। এই যে বাইরে থেকে যে জিনিসগুলো বা যে শর্তগুলো আমরা প্রয়োগ করব বিক্রিয়াটাকে স্টার্ট করার জন্য, সেই জিনিসগুলোকেই আমরা বলবো রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। এইগুলো থেকেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো প্রয়োজনীয় শক্তি অর্জন করবে, প্রয়োজনীয় শক্তি অর্জন করে তারপর তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করতে আরম্ভ করবে, নাহলে কিন্তু নিজেদের মধ্যে বিক্রিয়া করে না। শুধুমাত্র মিশিয়ে দিলেই কিন্তু বিক্রিয়া স্টার্ট হবে না, তার জন্য একটা প্রয়োজনীয় শক্তি লাগে। এই শক্তিটা আমাদের বাইরে থেকে দিতে হয়। তাপ দিয়ে দিতে পারি, আলো দিয়ে দিতে পারি, উষ্ণতা দিয়ে দিতে পারি, দ্রাবক দিয়ে দিতে পারি, কখনো কখনো দেখবে চাপ প্রয়োগ করতে হয়, কখনো কখনো দেখবে দ্রাবক, নির্দিষ্ট দ্রাবক মেশাতে হচ্ছে, কখনো কখনো দেখবে তড়িৎ প্রবাহ করতে হচ্ছে। এই যে জিনিসগুলো আমি বললাম, এইগুলোই হলো একটা কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। তাহলে এক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন আর ক্লোরিনকে অন্ধকারে রাখলে কিন্তু এরা বিক্রিয়া করবে না। আলোয় রাখলে, সূর্যের আলোয় যদি তুমি রাখো, তাহলে সূর্যের আলো থেকে হাইড্রোজেন আর ক্লোরিন শক্তি নিয়ে তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করতে আরম্ভ করবে। তাহলে বোঝা গেল এই যে আলো, এটা হলো একটা রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। এই আলো না পড়লে কিন্তু এরা বিক্রিয়া করবে না। আবার ধরো আরেকটা তোমাদের উদাহরণ দিই, তারা আরও ভালো করে বুঝতে পারবে। আমাদের যে কার্বনের ফর্ম তো আমাদের পরিবেশে অনেক কিছু আছে। ধরো কাগজ, খড়, কাঠ, কেরোসিন, এগুলো কি শুধুমাত্র তোমাদের পরিবেশে যদি তুমি রেখে দাও বাইরে, এরা কি নিজেরা জ্বলে উঠবে? একটু ভেবে বলো। না, তাই না? কার্বন আর অক্সিজেন এরা কি নির্দিষ্ট তাপমাত্রায় না পৌঁছলে এরা কিন্তু নিজেদের মধ্যে বিক্রিয়া করবে না। তুমি যদি একটা কেরোসিন বা একটা কাঠের টুকরো বা পেট্রোল, এগুলোকে যদি খোলা বাতাসে রেখে দাও, বা কয়লার মধ্যে কার্বন থাকে, এইগুলোকে যদি তুমি খোলা বাতাসে রেখে দাও, এরা কি জ্বলে উঠবে? উঠবে না। একটা নির্দিষ্ট তাপমাত্রা না দিলে, একটা নির্দিষ্ট তাপ না দিলে এরা কিন্তু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না। তুমি খোলা বাতাসে রেখে দিয়েছো, কিন্তু দেখবে বিক্রিয়া করছে না। তাহলে আমাদের কি করতে হয় তোমরা ভেবে দেখো, কিছু তাপ দিতে হয়। তাপ দিলে তারপরেই কিন্তু কার্বন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া আরম্ভ করে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, কালো রঙের কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে এর থেকে বোঝা গেল একটা রাসায়নিক বিক্রিয়া আরম্ভ হতে গেলে বাইরের থেকে শক্তি প্রয়োগ করতে হয়। এখানে তাপ দিলাম, এখানে আলো দিলাম, না হলে কিন্তু বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে না। এই বাইরে থেকে যেটা দিতে হয় শক্তি, সেই শক্তিটাকেই আমরা বলবো রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। আশা করি তোমরা বুঝেছ। আরেকটা উদাহরণ দেখি। ধরো এই উদাহরণটা তোমরা অনেকেই জীবনবিজ্ঞানে পড়েছো। একটা গাছ যখন খাবার তৈরি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে, তুমি গাছকে কার্বন ডাইঅক্সাইড তো দাও, জল দাও, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাস থেকে গ্রহণ করে গাছ, তুমি জল দাও, প্রয়োজনীয় খনিজ পদার্থ সবই পাচ্ছে। ধরো তা সত্ত্বেও এরা খাবার তৈরি করছে না। ধরো একটা তুমি গাছটাকে অন্ধকার জায়গায় রেখে দিয়েছো, অন্ধকার ঘরে, তাহলেই কি খাবার তৈরি করবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়? না। যতক্ষণ না এটাকে তুমি সূর্যের আলোয় রাখবে, কার্বন ডাইঅক্সাইড আর জল নিজেদের মধ্যে বিক্রিয়া করে গাছ খাবার তৈরি
করতে পারবে না যতক্ষণ না সূর্যের আলোয় তুমি রাখবে। খাবার তৈরি করে কি উৎপন্ন করে? তো C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জলের বিক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে, সূর্যের আলো যদি না পায়, এই দুটো বিক্রিয়ক পদার্থ কিন্তু বিক্রিয়া করবে না, করে খাবার তৈরি করবে না। আর অক্সিজেন আর কিছুটা জল তৈরি করে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো এই দুটো বিক্রিয়ক পদার্থ তাদের বিক্রিয়া স্টার্ট করার জন্য প্রয়োজনীয় শক্তি কিন্তু সূর্যের আলোর থেকে পায়। তাহলে এখানে হলো সূর্যের আলো বা আলো হলো এই উদ্ভিদের সালোক সংশ্লেষ বিক্রিয়ার প্রভাবক। বোঝা গেল? তাহলে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। এবার পরবর্তী ক্ষেত্রে দেখো আমরা একটা একটা করে প্রভাবক আলোচনা করব। চলো দেখা যাক। প্রথম যে প্রভাবকটা আমরা রাসায়নিক বিক্রিয়ায় পড়ব সেটা হচ্ছে তাপ। তাপ কী করে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকের কাজ করে দেখো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝবো আমরা। প্রথমে ধরো এটা কি লিখলাম? কিউপ্রিক নাইট্রেট। এটা একটা নীল রঙের কঠিন পদার্থ। কিউপ্রিক নাইট্রেটকে তুমি যদি একটা টেস্ট টিউবে, এটা কিউপ্রিক নাইট্রেট ধরো, এটাকে যদি তুমি টেস্ট টিউবে রেখে দাও, এমনি রেখে দিয়েছো, তাহলে দেখবে এর থেকে কিছু উৎপন্ন হচ্ছে না। বোঝা গেল? এবার তুমি কি করবে? এই টেস্ট টিউবটাকে একটা বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প দিয়ে তুমি যদি তাপ দাও, তাহলে কিছুক্ষণ পর দেখবে এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। কি দেখবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে তাপ দেওয়ার পরে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের রং হচ্ছে বাদামি কালারের। তুমি দেখবে একটা বাদামি রঙের গ্যাস এখান দিয়ে বেরোচ্ছে, ওটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। বিক্রিয়াটা হলো এখানে তোমাকে তাপ প্রয়োগ করতে হবে। তাপ তুমি যতক্ষণ না প্রয়োগ করছো, কিউপ্রিক নাইট্রেট কিন্তু বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে না। যখন তুমি তাপ প্রয়োগ করবে, তাপ প্রয়োগ করার ফলে কিউপ্রিক নাইট্রেট যে পদার্থটা, তার অণুগুলো বা আয়নগুলো গতিশক্তি বেড়ে যায়। অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়। গতিশক্তি বেড়ে গেলে বেশি বেশি কিউপ্রিক নাইট্রেটের অণু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। তাহলে আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপ প্রয়োগ করব কেন? তাপ প্রয়োগ করে যে বিক্রিয়ক পদার্থগুলো তাদের অণুর গতিশক্তি বাড়ায়। গতিশক্তি বাড়লে কি করবে? তারা একে অপরের সংস্পর্শে খুব তাড়াতাড়ি আসবে, এবং সংস্পর্শে আসবে, এসে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। আর এখানে এক প্রয়োজনীয় শক্তি সাপ্লাই করি তাপ প্রয়োগ করে। এর অণুগুলো প্রয়োজনীয় শক্তি যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিন্তু বিক্রিয়া করবে না। বোঝা গেল? তাহলে এই বিক্রিয়াটা কি তৈরি করবে? CuO, কিউপ্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি রঙের গ্যাস আর অক্সিজেন, এই তিনটে জিনিস উৎপন্ন করবে। এটা হচ্ছে বাদামি কালারের। তাহলে প্রথমে কি দেখলে তোমরা? ভালো করে বোঝো। প্রথমে কিউপ্রিক নাইট্রেটের যে ব্লু কালারের
যে কঠিন ক্রিস্টালগুলো, এগুলো একটা ক্রিস্টাল, ছোটো ছোটো টুকরো, সেগুলোকে তুমি টেস্ট টিউবে রেখে দাও, দেখবে কিছুই হচ্ছে না। কিন্তু যেই না তুমি এখানে তুমি হিট দিলে, হিট দেওয়ার ফলে কিউপ্রিক নাইট্রেটের অণুগুলো প্রয়োজনীয় শক্তি অর্জন করলো, করে বিয়োজিত হয়ে কিউপ্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস, এই তিনটে নতুন পদার্থ তৈরি করলো। বোঝা গেল? তাহলে এই বিক্রিয়ায় যে প্রভাবক সেটা হলো তাপ। তাপ না দিলে কিন্তু এই বিক্রিয়াটা স্টার্টই হবে না। বুঝতে পেরেছ? চলো আরেকটা উদাহরণ দেখি, খুব কমন বিক্রিয়া, সেটা তোমাদের পড়তে হবে পরবর্তীকালে। সেটা হচ্ছে KClO3। এই পদার্থটার নাম পটাশিয়াম ক্লোরেট। এইটাকে তুমি যতক্ষণ না তাপ দিচ্ছ, তাপটা কিন্তু অনেকটা দিতে হয়, প্রায় 680 ডিগ্রি সেলসিয়াসের মতন। বুঝতে পারছো? এই পরিমাণ তাপ সৃষ্টি করা কিন্তু আমাদের বাড়িতে পসিবল না। তার মানে এই যে পদার্থটা যে তাপ দেওয়া হয়, এটা কিন্তু ল্যাবরেটরিতে করা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা আছে। তো এই পরিমাণ তাপ দিলে তবেই পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাপ যতক্ষণ দেবে ততক্ষণ কিন্তু পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হবে না। তাহলে এই বিক্রিয়াতেও তুমি বুঝতে পারছো তাপ একটা প্রধান ভূমিকা পালন করে শক্তি সাপ্লাই করার জন্য। তাহলে এই বিক্রিয়ার যে প্রভাবক, সেই প্রভাবক হচ্ছে তাপ। বোঝা গেল? তাহলে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো কিন্তু বিক্রিয়া স্টার্টই করবে না যদি না তুমি প্রয়োজনীয় তাপ প্রদান করো। তাহলে এক্ষেত্রে কি হলো? তাপ হলো একটা রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। বোঝা গেল? আরও অনেক উদাহরণ আছে, সেগুলো পরে বলবো। এবার চলো আরেকটা প্রভাবকের কথা আমরা জেনে নিই। সেকেন্ড যে প্রভাবক সেটা হলো, ধরো, চলো দেখা যাক কি হয়। এর পরের যে প্রভাবকটা নিয়ে আলোচনা করব সেটা ধরো আলো। পরের প্রভাবকটা কি? আলো। আলোর একটা উদাহরণ আমি যথারীতি কিছুক্ষণ আগেই বলেছি, যে গাছ কার্বন ডাই অক্সাইড আর জল পেলেই কিন্তু গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত C6H12O6, অক্সিজেন আর জল উৎপন্ন করবে না যতক্ষণ না এখানে সূর্যের আলো পাচ্ছে। কি পাবে? সূর্যের আলো। এই দুটো বিক্রিয়ক কার্বন ডাই অক্সাইড আর জল বিক্রিয়া স্টার্ট করার জন্য কিন্তু সূর্যের আলো দরকার। সূর্যের আলো থেকে প্রয়োজনীয় শক্তি এরা অর্জন করে তারপর বিক্রিয়া স্টার্ট করবে। বোঝা গেল? তাই এই বিক্রিয়ায় সূর্যের আলো হলো একটা প্রভাবক। আরেকটা বিক্রিয়া দেখো, আগেই বলেছি হাইড্রোজেন আর ক্লোরিন, এই দুটো গ্যাসীয় পদার্থকে তুমি মিশিয়ে একটা অন্ধকার ঘরে রেখে দাও। অন্ধকার ঘরে রাখলে দেখতে পাবে এরা কিন্তু বিক্রিয়া করছে না, অ্যাজ ইট ইজ যেরকম তুমি রেখেছিলে সেরকমই আছে। এবার তুমি টেস্ট টিউবটা ধরে সূর্যের আলোয় নিয়ে আসো। যেই না সূর্যের আলো পড়বে, তখনই হাইড্রোজেন আর ক্লোরিন তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে একটা নতুন পদার্থ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস HCl উৎপন্ন করবে। তাহলে এ থেকে কী বোঝা গেল? আলো হলো এই বিক্রিয়ার প্রভাবক। আলো যতক্ষণ না পড়ছে
ততক্ষণ হাইড্রোজেন আর ক্লোরিন প্রয়োজনীয় শক্তি পাচ্ছে না বিক্রিয়া স্টার্ট করার জন্য। তাহলে আলো হলো এই একটা বিক্রিয়ার রাসায়নিক প্রভাবক। বোঝাতে পারছি? আরেকটা বিক্রিয়া দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে মাঝে মাঝে। তোমরা সবাই দেখেছো, তোমার যে ফটোগ্রাফিক ফিল্ম আছে, যেটা দিয়ে আগেকার দিনে ছবি তোলা হতো কালো রঙের, কালো পেপারে ওটাকে ভরে দেওয়া হতো, কালো রঙের ফটোগ্রাফিক ফিল্ম। সেই ফিল্মে ছবি তোলার জন্য কিন্তু একটা ডার্ক রুম লাগে, অন্ধকার ঘর। কেন? চলো সেটা আমরা একটু বুঝি। দেখো, এই যে ফটোগ্রাফিক ফিল্মটা হয় তার উপরে একটা হালকা আস্তরণ দেয়া থাকে এই পদার্থটার, সিলভার ব্রোমাইড। কিসের আস্তরণ থাকে? সিলভার ব্রোমাইড। এই যে রাসায়নিক পদার্থটা সিলভার ব্রোমাইড কিন্তু আলোতে খুব সক্রিয়। একটু আলো এর মধ্যে যদি পড়ে, সঙ্গে সঙ্গে এ বিয়োজিত হয়ে গিয়ে যদি আলো পড়ে একটুখানি, তাহলে এই সিলভার ব্রোমাইড সঙ্গে সঙ্গে বিয়োজিত হয়ে গিয়ে ধূসর রঙের সিলভার আর ব্রোমিনে পরিণত হয়ে যায়। এর রং হচ্ছে ধূসর সিলভার, আর এর রং হচ্ছে হালকা হলুদ, হালকা হলুদ। এটা ফটোগ্রাফিক ফিল্মের ওপর পাতলা আস্তরণ থাকে। যেই না এর ওপর আলো পড়বে, অমনি কী হবে? সিলভার আর ব্রোমাইড এই দুটো নতুন পদার্থে বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে গেলে কি হবে? ফটোগ্রাফিক যে ফিল্মটা কালো হয়ে যাবে, এই ধূসর হয়ে যায়, তাহলে নষ্ট হয়ে যাবে। ওই ফিল্মে আর তুমি ছবি তুলতে পারবে না। তাই জন্য দেখবে যারা ফটোগ্রাফার তারা যখন ছবি তোলে তারা ডার্ক রুম ইউজ করে। বোঝা গেল? তাহলে তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে, ছবি তোলার জন্য ডার্ক রুম দরকার হয় কেন? অথবা ফটোগ্রাফি যে ফিল্ম তাকে কালো কাগজে কেন মুড়ে দেওয়া হয়? বুঝতে পারছো? ডার্ক রুমে ফটো তোলা দরকার। ডার্ক রুমে হলে কী হবে? এর ওপর আলো পড়বে না। আর যদি একটুখানি কোনোভাবে এর ওপর আলো পড়ে তাহলে কিন্তু ফিল্মটা নষ্ট হয়ে যাবে। কেন? সিলভার ব্রোমাইড বিয়োজিত হয়ে গিয়ে সিলভার আর ব্রোমিনে পরিণত হয়ে যায়। তখনই যে ফিল্মটা কালো হয়ে যায়, ধূসর হয়ে যায়। তাহলে আর সেই ফিল্মটা ফটো তোলার যোগ্য থাকে না। তাই জন্য কিন্তু ডার্ক রুম দরকার হয়। এবং যখন তোমাকে দেয়া হবে ফিল্মটা নেগেটিভ, তখন দেখবে তোমাকে কালো একটা কাগজে মুড়ে দিয়েছে, যাতে ওর ওপর আলো না পড়ে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আলো হলো, এই বিক্রিয়াটার আলো হলো একটা প্রভাবক। বুঝতে পেরেছ? তাহলে আলো প্রভাবক কতগুলো উদাহরণ আমি কিন্তু তোমাদের দিলাম। পরীক্ষায় যদি বলে তোমরা এই উদাহরণগুলো দিতে পারো। চলো পরের যে প্রভাবকটা সেটা নিয়ে একটু আলোচনা করি। পরের প্রভাবকটা সেটা হচ্ছে ধরো চাপ। রাসায়নিক বিক্রিয়ায় চাপও কিন্তু একটা প্রভাবক। কেমন? একটা উদাহরণ দিয়ে বুঝি চলো। এই যে তোমরা ছোটোবেলায় দুর্গাপুজোয় ক্যাপ ফাটাতে, ক্যাপ বন্দুকে ভরে ক্যাপ ফাটাচ্ছে, ক্যাপটাকে বা পটকা, যে কালি পটকা সরু সরু, এগুলোকে কিন্তু তুমি যদি রেখে দাও শুধুমাত্র, তাহলে কি তারা ফাটে? ফাটে না। তাহলে কি করতে হয়? ক্যাপটার ওপর চাপ দিতে হয়। তোমরা বন্দুক দিয়ে চাপটাই দাও, ক্যাপটার উপর চাপ দিলে তবেই ক্যাপের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে শব্দ
আলো কোনো কোনো ক্ষেত্রে, আর তাপ উৎপন্ন করে। তাহলে যতক্ষণ না তুমি চাপ দিচ্ছ ততক্ষণ কিন্তু ক্যাপ ফাটে না। তাহলে ক্যাপের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, ক্যাপের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো আছে, মানে বিক্রিয়কগুলো আছে, তারা বিক্রিয়া স্টার্ট করার জন্য কি দরকার হলো? চাপ দরকার হলো। চাপ, প্রয়োজনীয় চাপ দিলে তবে ওই বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে শব্দ উৎপন্ন করবে। তাহলে ওই যে ক্যাপ ফোটানো, এটা একটা খুব সুন্দর উদাহরণ, চাপ যে তার প্রভাবক। বোঝা গেল? পরের প্রভাবকটা দেখো, তোমাদের যেটা বলি সেটা হচ্ছে শব্দ। পরের যে প্রভাবক সেটা হলো শব্দ। দেখো, এই যে রাসায়নিক পদার্থটা, এটার নাম হলো অ্যাসিটিলিন। এটার নাম কি? অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিন গ্যাসটাকে যদি তুমি এমনি রেখে দাও কিছুই হবে না, কিন্তু এই অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে তুমি যদি কোনোভাবে শব্দ প্রয়োগ করতে পারো, কি প্রয়োগ করতে হবে? এই অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে তুমি যদি কোনোভাবে শব্দ করতে পারো, তাহলে এই অ্যাসিটিলিন গ্যাসটা কিন্তু ভেঙে যাবে, বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে গিয়ে কিন্তু কার্বন আর হাইড্রোজেন উৎপন্ন করবে। এই কার্বন আর হাইড্রোজেনে কিন্তু অ্যাসিটিলিন গ্যাসটা ভেঙে যায় যদি তুমি শব্দ প্রয়োগ করো। শব্দ প্রয়োগ না করলে কিন্তু অ্যাসিটিলিন গ্যাস এইভাবে ভাঙবে না। তাহলে এই যে অ্যাসিটিলিন গ্যাস, যতক্ষণ তুমি না শব্দ প্রয়োগ করছো ততক্ষণ কিন্তু বিয়োজিত হয়ে গিয়ে কার্বন আর হাইড্রোজেন উৎপন্ন করবে না। তাহলে এই বিক্রিয়া থেকে তোমরা কি বুঝলে? শব্দ হলো এই বিক্রিয়ার একটা রাসায়নিক প্রভাবক, এই বিক্রিয়ার একটা প্রভাবক। তাহলে শব্দ, তাহলে তোমরা এতক্ষণ কি কি পড়লে? আলো, তাপ, চাপ এবং শব্দ। এই সবকটাই হলো একটা রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। চলো, পরে আরও কিছু প্রভাবক আছে, আমরা একটু আলোচনা করি। পরের যে প্রভাবকটা তোমাদের জন্য যেটা বলি সেটা হলো দুটো একসাথে ঘটে, সংযোগ আর চাপ। কীরকম ব্যাপার? দুটো প্রভাবক কীভাবে একসাথেও কাজ করে দেখো। এটা তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, মাঠে ঘাটে মাঝে মাঝে কখনো আলোর শিখা দেখতে পাও। মাঠে ঘাটে দেখবে অনেক সময় আলোর শিখা দেখবে তোমরা, হয়তো দূরে মাঠে দেখবে একটা আলো জ্বলে উঠছে, বাবা ওটা কী জিনিস রে। দেখো ওখানে কি হয়, দেখো অনেক সময় বদ্ধ জলাভূমিতে দেখবে একটা আলো যেন এদিক পাশ থেকে ও পাশ বিচরণ করছে। এই জিনিসটা কিভাবে হয়? বদ্ধ জলাশয়ে প্রাণীর দেহ থেকে, প্রাণীর দেহ কি হয়? মরা প্রাণীর দেহ জীবাণু দ্বারা বিয়োজিত হয়। জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে প্রাণীর দেহে যে জৈব যৌগগুলো আছে সেগুলো ভেঙে গিয়ে ফসফিন নামক এক প্রকার গ্যাস, ফসফিন নামক এক প্রকার গ্যাস তৈরি করে। কি তৈরি করে? ফসফিন নামক এক প্রকার গ্যাস তৈরি করে। আবার যে উদ্ভিদগুলো আছে সেইগুলো মরে গিয়ে তার দেহ বিশ্লিষ্ট হয়ে গিয়ে, বিয়োজিত হয়ে গিয়ে মিথেন, CH4, মিথেন নামক এক প্রকার গ্যাসও জলাভূমিতে তৈরি হয়। বোঝা গেল? এই দুটো গ্যাস কিন্তু ওই মৃতদেহ থেকে তৈরি হয়, ফসফিন আর মিথেন। এইবার প্রাণীদেহ বিশ্লিষ্ট পচে গিয়ে আরেকটাও গ্যাস তৈরি হয়, সেটা হচ্ছে P2H4। P2H4 এর নাম হচ্ছে ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড। ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড। বোঝা গেল? এই গ্যাসটা যখন প্রাণীর দেহ বিশ্লিষ্ট হয়ে তৈরি হয়
তখন কি হয়, এই গ্যাসটা তৈরি হওয়া মাত্রই অক্সিজেনের সংস্পর্শে আসে। বায়ুর যে অক্সিজেন, বায়ুর সংস্পর্শে আসা মাত্রই এটা কিন্তু জ্বলে উঠবে। এই গ্যাসটা কিন্তু জ্বলে ওঠে। তাহলে এটা একটা সংযোগ বিক্রিয়া, দুটো বিক্রিয়ক একে অপরের সংস্পর্শে এলেই কিন্তু বিক্রিয়া স্টার্ট হয়ে গেল। বুঝলে? এখানে কোন দুটো বিক্রিয়ক? একটা বিক্রিয়ক হচ্ছে P2H4, আরেকটা হচ্ছে বায়ুর অক্সিজেন। যেই না নিজেদের সংস্পর্শে এলো অমনি জ্বলে উঠল। ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড জ্বলে উঠল। জ্বলে উঠলে কি হবে? প্রচণ্ড তাপ সৃষ্টি হবে, আলো সৃষ্টি হবে। এই প্রচণ্ড তাপ সৃষ্টি হলে এতক্ষণ কিন্তু মিথেন কোনো বিক্রিয়াই করেনি বায়ুর অক্সিজেনের সাথে। বুঝতে পারছো? যখনই এটা জ্বলে ওঠার ফলে তাপ সৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে এই তাপের জন্য মিথেন গ্যাসও কিন্তু নীল শিখা সহ জ্বলতে থাকবে। এতক্ষণ কিন্তু মিথেন কোনো বিক্রিয়া করেনি, বিয়োজিত হয়নি। যেই না প্রয়োজনীয় তাপ পেল অমনি মিথেন গ্যাস নীল শিখা সহ জ্বলতে আরম্ভ করবে। তাহলে বুঝতে পারছো, মিথেন গ্যাস কিন্তু তাপ লাগে, আর P2H4 এর কিন্তু অক্সিজেনের সংস্পর্শে এলেই বিক্রিয়া স্টার্ট করে দেয়। তাহলে এটা হলো একটা সংযোগ, দুটো বিক্রিয়ক পদার্থের মধ্যে সংযোগ স্থাপন করা হলো। এটাও একটা প্রভাবক, সংযোগ। যেই না সংযোগে এলো অমনি কিন্তু জ্বলে উঠল। এই জ্বলে উঠলে কি হবে? তাপ তৈরি হবে। সেই তাপে কিন্তু আবার মিথেন গ্যাস জ্বলে উঠবে। তখন তোমরা দূর থেকে দেখে মনে হবে যেন একটা আলোর শিখা এপাশ ওপাশ করছে। এই জিনিসটাকে কিন্তু বলা হয় আলেয়া। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আলেয়া কি? বোঝা গেল? এই যে নীল শিখা সহ একটা বিচরণশীল আলো এপাশ ওপাশ করছে, সেটাই কিন্তু আলেয়া। কেন করে? এর জন্য। এই দুটো পদার্থের নাম তোমরা ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে P2H4 ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড, আর এটা হচ্ছে CH4 মিথেন গ্যাস আর ফসফিন। এই তিনটে গ্যাস কিন্তু জলাভূমিতে তৈরি হয়। বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদের দেহ বিয়োজিত হয়ে, উদ্ভিদের দেহে, প্রাণীর দেহে অনেক তো জৈব যৌগ আছে, সেগুলো জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে এই গ্যাসগুলো উৎপন্ন করে। যেই না P2H4 তৈরি হয় অমনি সে বায়ুর সংস্পর্শে আসে, বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে ওঠে। জ্বললেই তাপ তৈরি হবে, অনেকটা তাপ তৈরি, সেই তাপ পাওয়া মাত্রই মিথেন আবার জ্বলে ওঠে। বুঝতে পেরেছ? এটাই কিন্তু আলেয়া। এটা একটা খুব সুন্দর উদাহরণ। সংযোগ প্লাস তাপ, দুটো প্রভাবকই কিন্তু এখানে একসাথে কাজ করে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এবার দেখি আর কি প্রভাবক আছে, সেগুলো আমরা একটু আলোচনা করি। এর পরের যে প্রভাবক সেটা হচ্ছে ধরো দ্রাবক। পরের প্রভাবকটার কি নাম? দ্রাবক। দ্রাবক মানে হতে পারে সেটা জল বা অন্য তরল পদার্থ। তো দ্রাবক কিভাবে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের কাজ করতে পারে, সেই আলোচনাটা চলো আমরা এখন করি। খুব ভালো করে বুঝবে। একটা টেস্ট টিউব, তাতে আমি যদি খাবার সোডা নিই, কী নেব? খাবার সোডা, শুকনো খাবার সোডা
যার সংকেত হলো কি সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এটা হলো খাবার সোডার সংকেত। এই শুকনো খাবার সোডাকে তুমি যদি একটা টেস্ট টিউবে রেখে দাও এবং তার সাথে টার্টারিক অ্যাসিড, কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড এর গুঁড়ো কিছুটা এখানে রেখে দাও, তাহলে কিন্তু এই দুটো কঠিন পদার্থ, এটা একটা কঠিন পদার্থ খাবার সোডা, টার্টারিক অ্যাসিডের গুঁড়ো এটাও একটা কঠিন পদার্থ, যদি এই টেস্ট টিউবে তুমি মিশে রেখে দাও তাহলে দেখবে কিছুই হচ্ছে না। এইবার তুমি যদি এর মধ্যে জল অ্যাড করো, জল ঢালো, জল ঢালার পরই দেখবে এই টেস্ট টিউব থেকে বুদবুদ আকারে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই গ্যাসটা হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রথমে তুমি যখন এই দুটোকে কঠিন পদার্থকে একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলে টেস্ট টিউবে, কিন্তু এরা বিক্রিয়া করেনি। যেই না তুমি এখানে জল অ্যাড করলে, জল অ্যাড করার সঙ্গেই কিন্তু এই দুটো বিক্রিয়ক পদার্থ একে অপরের সাথে সংস্পর্শে এসে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু স্টার্ট হওয়ার জন্য প্রধান ভূমিকা কে নিয়েছে? জল। তাহলে এই বিক্রিয়ায় জল হলো একটা দ্রাবক, এই দ্রাবকের ভূমিকা পালন করে দুটো বিক্রিয়ক পদার্থ, একটা টার্টারিক অ্যাসিড আর একটা সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা, এই দুটো বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে বুঝতে পারলে দ্রাবক কিন্তু কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করতে পারে। যতক্ষণ না জল না মেশাও ততক্ষণ কিন্তু এরা বিক্রিয়া করলো না। বোঝা গেল? এটা একটা খুব সুন্দর উদাহরণ। এইবার এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, এই দ্রাবক প্রভাবক থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেয় তোমাদের। এই প্রশ্নগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আলোচনা করব। আজকে যে প্রভাবকগুলো আমরা আলোচনা করলাম, যেমন ধরো তাপ, তারপর আলো, তারপর চাপ, তারপর দ্রাবক, শব্দ, এই যে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকগুলো তোমরা একটু বাড়িতে পড়ো, বুঝতে পারলে কি না বলবে আমাকে। তারপরে আরও যে বেসিক কটা জিনিস, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, কোনগুলোকে বিক্রিয়ক পদার্থ বলে, কোনগুলোকে বিক্রিয়াজাত পদার্থ বলে, এই জিনিসগুলো তোমরা পড়ো। পরবর্তী ভিডিওতে আমি এই দ্রাবক যে ব্যাপারটা, দ্রাবক থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, এইগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। চল তোমরা আজকে এইটুকু পড়ো, পরবর্তী ভিডিও আমি খুব শিগগিরই নিয়ে আসছি।